প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের রসায়ন দ্বিতীয় পত্রের তড়িৎ রসায়নের অধ্যায়ে কোষ নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে বিভিন্ন পরিবাহী পদার্থ নিয়ে কথা বলছিলাম। একটা ছিল ধাতব পরিবাহী আর অন্যটা ছিল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আশা করি তোমরা আমার এই গত ক্লাসের যে লেকচার ছিল সেটা তোমরা অবশ্যই ভালো করে দেখছো এবং বইয়ের সাথে মিলিয়ে তোমরা বাসাতে লেখাপড়া করছো। এখন আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে কোষ নিয়ে। কোষ কি সে সম্পর্কে আমরা জানবো, তারপরে কোষের গঠন, কোষের প্রকারভেদ, এই আলোচ্য বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো তাহলে কোষ কাকে বলে সে সম্পর্কে আমরা একটু ভালো করে জেনে নিই। কোষ হলো একটি পাত্র, যে পাত্রের মধ্যে বাহির থেকে বিদ্যুৎ প্রবাহিত করে কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করি, অথবা যে পাত্রের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়, ওই বিদ্যুৎ যান্ত্রিক কাজে ব্যবহার করা হয়, ওই পাত্রটাকে আমরা বলবো কোষ। তাহলে আমি আবার বলি, যে পাত্রে বাহির থেকে বিদ্যুৎ প্রবাহিত করে কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করা হয়, অথবা পাত্রের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয় যা যান্ত্রিক কাজে ব্যবহার করা হয়, ওই পাত্রটাকে আমরা বলবো কোষ। যেমন আমরা যদি কোষের দুটি চিত্র আঁকি, এরকম একটা কোষ, এই কোষের মধ্যে দুটি তড়িৎদ্বার থাকে, তড়িৎদ্বার দুটি যদি একটি ব্যাটারির সাথে সংযোগ স্থাপন করে আমরা একটা কোষ গঠন করি, ব্যাটারি ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকবে, তাহলে আমরা দেখতে পাই যে দ্রবণে যদি কোনো আয়ন থাকে, এই আয়নগুলো ব্যাটারি ধনাত্মক প্রান্তের দিকে দ্রবণের ঋণাত্মক আয়নটি ধাবিত হবে এবং ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে ধনাত্মক আয়নটি গিয়ে তার চার্জ মুক্ত করবে। অর্থাৎ ব্যাটারির সুইচ যদি আমরা চালু করি, তাহলে দ্রবণের ধনাত্মক আয়নটা ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে গিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করে তার তড়িৎদ্বারে গিয়ে জমা হবে, আর ঋণাত্মক প্রান্তটি তার ব্যাটারির ধনাত্মক প্রান্তিকে একটি করে ইলেকট্রন ত্যাগ করে তার বিক্রিয়া সম্পন্ন করবে। তাহলে আমাদের এখানে একটা কথা আমরা বুঝলাম যে ব্যাটারি থেকে যে পাত্রের মধ্যে বাহির থেকে বিদ্যুৎ প্রবাহিত করে এরকম রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করা হয়, জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত করা হয়, তাহলে ওই এটাকে একটা কোষ বলা হবে। আবার কিছু কোষ আছে, যদি আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোষের ভিতর থেকে ইলেকট্রন আদান প্রদান করে তারা বিদ্যুৎ প্রবাহ সম্পন্ন করে ইলেকট্রনের ত্যাগ গ্রহণ হয় এবং যান্ত্রিক কাজে ব্যবহার করা যায়, এদেরকেও আমরা কোষ বলবো। কোষের গঠনে আমরা সাধারণত একটা পাত্র নিব, সেটা কাচের পাত্র হতে পারে, একটা পাত্র, তার মধ্যে দুটি দণ্ড ঢোকাবো। তাহলে কোষের গঠনের মধ্যে আমরা প্রথমে লাগবে একটি পাত্র লাগবে, পাত্র। দুই নম্বর হলো দুইটা দণ্ড থাকবে, দুটি দণ্ড থাকবে। এই দুটি দণ্ডকে আমরা ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যে দণ্ডটা যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো ক্যাথোড, আর ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বারটা অর্থাৎ একটা দণ্ড যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো অ্যানোড। এই ক্যাথোড এবং অ্যানোড এই দুইটাকে আমরা তড়িৎদ্বার বলি। তড়িৎদ্বার অর্থাৎ দ্রবণের মধ্যে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করার জন্য যে দুটি দণ্ড ডুবানো হয়, এই দণ্ড দুটিকে আমরা বলি তড়িৎদ্বার, ইলেকট্রোড। তাহলে এই তড়িৎদ্বার হলো দুটি, একটি হলো ক্যাথোড আর একটি হলো অ্যানোড। তাহলে আমরা কোষের গঠনের মধ্যে অবশ্যই একটা পাত্র থাকবে আর দুটি দণ্ড থাকবে, দণ্ড দুটি দিয়ে ব্যাটারির সাথে আমরা বৈদ্যুতিক সংযোগ স্থাপন করব। আসো তাহলে আমরা ব্যাটারি শ্রেণীবিভাগ বা কোষের শ্রেণীবিভাগ নিয়ে আমরা কথা বলি। কোষ
কোষ সাধারণত দুই প্রকার। কোষ দুই প্রকার। এক নম্বর হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ, দুই নম্বর হলো তড়িৎ রাসায়নিক কোষ। বা এটাকে আমরা গ্যালভানিক কোষ বলি। তাহলে তড়িৎ বিশ্লেষক কোষ কাকে বলে সেটা আমরা বলি। তড়িৎ বিশ্লেষক কোষ হলো যে কোষে বাইরে থেকে বিদ্যুৎ সংযোগ করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হবে এবং দুইটা আয়ন থাকবে, তারা বিপরীত তড়িৎদ্বারের মধ্যে গমন করবে এবং রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করবে। ওই কোষটাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষক কোষ। আর তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে? তড়িৎ রাসায়নিক কোষ হলো কোষের ভিতরে, অর্থাৎ যে পাত্রের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, এদেরকে আমরা তড়িৎ রাসায়নিক কোষ বলবো। তো তড়িৎ রাসায়নিক কোষের আমরা গঠন নিয়ে কথা বলি। তড়িৎ রাসায়নিক কোষের গঠনে দুটি তড়িৎদ্বার থাকবে। তড়িৎদ্বার দুটি অবশ্যই সক্রিয়তা সিরিজের, যেটা উপরে থাকবে এটাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব, আর সক্রিয়তা সিরিজে যারা নিচে থাকবে সেটাকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করব। যাই হোক, আমরা একটা তড়িৎ রাসায়নিক কোষ যদি আঁকি বা একটা গ্যালভানিক কোষ যদি আঁকি, তাহলে আমরা তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষের ব্যাখ্যা আরো সুন্দরভাবে দিতে পারবো। এরকম দুটি পাত্র থাকবে, পাত্রতে দুটি তড়িৎদ্বার থাকবে, পাত্রতে দুটি তড়িৎদ্বার থাকবে এবং তড়িৎদ্বার দুটি একটি গ্যালভানোমিটারের সাহায্যে যদি আমি সংযোগ স্থাপন করি, আর অ্যানোড হিসেবে যেটা ব্যবহার করব আমি জিঙ্ক দণ্ড ব্যবহার করলাম। এবং ক্যাথোড হিসেবে আমরা কপার দণ্ড ব্যবহার করলাম। কপার সালফেট দ্রবণে ওই দণ্ড দুটি প্রত্যেকটি, যেমন জিঙ্ক দণ্ডটি জিঙ্ক সালফেট দ্রবণে এবং কপার দণ্ডটি কপার সালফেট দ্রবণে ডুবিয়ে রাখা হলো এবং এদেরকে তড়িৎ বিশ্লেষ্য দুটিকে একটি লবণ সেতুর সাহায্যে সংযোগ স্থাপন করে দেওয়া হলো। যদি লবণ সেতুর সাথে সংযোগ স্থাপন করে দেই, তাহলে আমরা দেখতে পাই অ্যানোডে জিঙ্ক, আমরা বিক্রিয়ায় কি হয়, অ্যানোডে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে জিঙ্ক আয়ন আসে। এই ত্যাগকৃত ইলেকট্রন দুটি তড়িৎদ্বার থেকে তারের মাধ্যমে গিয়ে সেটা কপার দণ্ডের দিকে আসে এবং কপার আয়ন 2+ আয়ন ক্যাথোডে, তাহলে বিক্রিয়া হয় কি, ক্যাথোডে কপার 2+ আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার তড়িৎদ্বারে গিয়ে জমা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে কপার বিজারণ ঘটেছে আর জিঙ্কের জারণ ঘটেছে। তাহলে এই ধরনের কোষ, এখানে দেখো জিঙ্ক এবং কপারের মধ্যে সক্রিয়তা সিরিজে জিঙ্ক উপরে থাকে এবং কপার অনেক নিচে থাকে, ফলে জিঙ্ককে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করেছি আর কপারকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করেছি। কারণ আমরা জানি সক্রিয়তা সিরিজে যে অনেক উপরে থাকে তাদের টেন্ডেন্সি থাকে ইলেকট্রন ত্যাগ করার, আর যারা নিচে থাকে তাদের টেন্ডেন্সি থাকে ইলেকট্রন গ্রহণ করার। অর্থাৎ আমরা জানি সক্রিয়তা সিরিজের এই ধাতব বৈশিষ্ট্যের উপরে, ইলেকট্রন ত্যাগ করার প্রবণতার উপরে এদেরকে একটা সারণীতে সাজানো হয়, যেটাকে আমরা সক্রিয়তা সিরিজ বলি। ওই সক্রিয়তা সিরিজে জিঙ্কের অবস্থান কপারের অনেক উপরে হয়, এটাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব। অ্যানোডে গিয়ে তড়িৎদ্বার থেকে সে দুটো ইলেকট্রন তড়িৎদ্বারে রেখে জিঙ্ক দ্রবণের মধ্যে জিঙ্ক আকারে চলে আসবে এবং কপার 2+ আয়ন দ্রবণ থেকে তড়িৎদ্বার থেকে দুটো ইলেকট্রন, দ্রবণের মধ্যে থেকে কপার আয়নটা তড়িৎদ্বার থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করবে, করে বিজারণ বিক্রিয়া সংঘটিত করবে এবং
তড়িৎদ্বারে যা জমা হবে। তাহলে এই ধরনের কোষকে, যে কোষে এভাবে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং উৎপন্ন বিদ্যুৎ যান্ত্রিক কাজে ব্যবহার করা হয়, তাদেরকে আমরা তড়িৎ রাসায়নিক কোষ বলবো। এটা একটা গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষের গঠনে জিঙ্ক সালফার দ্রবণে জিঙ্ক দণ্ড এবং কপার সালফার দ্রবণে কপার দণ্ড ডুবিয়ে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করে দেওয়া হয়। তাহলে আমরা খুব সহজে শিখে গেলাম। আজকে যদি আমরা একটু আমাদের ক্লাসটা আরেকটু রিভিউ করি, তাহলে আমরা দেখব আমরা কোষ নিয়ে আলোচনা করেছিলাম। কোষ কাকে বলে? যে পাত্রে বাহির থেকে বিদ্যুৎ সংযোগ স্থাপন করে কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করা হয়, অথবা পাত্রের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, তাহলে ওই পাত্রটাকে আমরা বলবো কোষ। কোষের তিনটি অংশ থাকে। একটা পাত্র থাকবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে, তারপরে দুটো তড়িৎদ্বার থাকবে। তাহলে কোষের তিনটা অংশ থাকবে। একটা হলো পাত্র থাকবে, আবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে, এরপরে থাকবে তড়িৎদ্বার। তড়িৎদ্বার থাকবে দুইটি, একটাকে আমরা বলি ক্যাথোড আর একটাকে অ্যানোড। এগুলোকে ইলেকট্রোড বলা হয়, তড়িৎদ্বার বলা হয়। তো আমরা কোষ সম্পর্কে জানলাম, কোষের গঠন সম্পর্কে জানলাম। তড়িৎ বিশ্লেষক কোষে যে ক্যাটায়ন যে তড়িৎদ্বারে গমন করবে এটাকে আমরা ক্যাথোড বলবো, আর অ্যানায়ন যে তড়িৎদ্বারে গমন করবে তাকে অ্যানোড বলবো। অথবা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বারটা যুক্ত থাকবে তাকে বলা হবে ক্যাথোড, আর ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বারটা যুক্ত থাকবে তাকে বলবো আমরা অ্যানোড। আর পাত্রের মধ্যে যে পদার্থটা ব্যবহার করা হবে, যারা আয়নিত অবস্থায় থাকবে, যে দ্রবণটা আয়নিত অবস্থায় থাকবে তাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা বলবো। আর তার কোষের গঠন আমরা শিখলাম। কোষের প্রকারভেদের কথা আমরা বলছি যে দুই প্রকার কোষ, দুই প্রকার, একটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা তড়িৎ রাসায়নিক কোষ। আমাদের কোষের সংজ্ঞার মধ্যেই এই দুই প্রকার কোষের কথা অলরেডি চলে আসছে। একটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ হলো যে কোষে বাইরে থেকে বিদ্যুৎ প্রবাহিত করে কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করা হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলা হয়। আর যে কোষে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং যান্ত্রিক কাজে ব্যবহার করা হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষ বলা হয়। আমরা একটা গ্যালভানিক কোষ একে তার বিদ্যুৎ প্রবাহ সিস্টেম আমরা দেখাই দিলাম। এই অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়াকে যদি আমরা পূর্ণ করি তাহলে দেখা যায় যে জিঙ্ক প্লাস কপার 2 প্লাস, আর এখানে জিঙ্ক 2 প্লাস প্লাস কপার। যদি আমরা জ্বালানি বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগটাকে আমরা ডান পাশে প্লাস দিয়ে লিখি, আমি এখানে মাইনাস দিয়ে লিখে ফেলছি, তাহলে আমাদের এখানে এই পূর্ণাঙ্গ বিক্রিয়াটাতে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করলো, কপার দুটো ইলেকট্রন গ্রহণ করলো এবং ইলেকট্রনের একটা প্রবাহ সৃষ্টি হলো এবং ওই প্রবাহ দ্বারা আমরা যান্ত্রিক কাজে সেটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা সহজে বুঝলাম, কোষের প্রকারভেদ শিখলাম, কোষের গঠন শিখলাম। আশা করি তোমরা আমার এই লেকচার থেকে তোমরা উপকৃত হবা। অবশ্যই এটা নিয়মিত ধারাবাহিকভাবে আমি আলোচনা করে যাব। পরবর্তী ক্লাসে আমরা কোষের তড়িৎ বিশ্লেষণ কোষের ক্ষেত্রে ফ্যারাডে সূত্রের ব্যাখ্যাগুলো দিব, কিভাবে একটা তড়িৎদ্বারে কি পরিমাণ পদার্থ জমা হয় ওই সব বিষয় নিয়ে আলোচনা করব। তবে তোমাদের উদ্দেশ্যে আমার একটি কথা, সরকারি প্রজ্ঞাপন অনুসারে আমরা যদিও অনলাইনে ক্লাস নিচ্ছি, যেখানে আমরা ক্লাস নিয়ে তৃপ্ত হচ্ছি না, কিন্তু তোমরাও ক্লাস দেখে হয়তো মানে ফিজিক্যালি যেরকম ক্লাস করে তোমরা দেখতে পাইতা হয়তো ওরকম নাও পেতে পারো, কিন্তু মনে রাখতে হবে আমরা যখন কলেজ আবার খুলবে তখন আমাদের এই পিছনের পড়াগুলো পড়ানোর মতো সময় নাও আমরা পেতে পারি। তাহলে আমাদের প্রতিনিয়ত আমাদের এই ক্লাসগুলো গুরুত্ব সহকারে সামনের দিকে দেখতে হবে, নইলে আমরা লেখাপড়া অনেকটা পিছিয়ে যাব। আমরা বসে নেই, মহামারী করোনা ভাইরাসের কারণে অনলাইনে ক্লাস আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের স্কুল কলেজ না খুলবে, ততক্ষণ পর্যন্ত আমরা অনলাইনে ক্লাস চালিয়ে যাব। আশা রাখি তোমরা এই ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবা। তাহলে তোমরা ভালো থেকো, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। অবশ্যই আমরা পরবর্তী ক্লাসে আরো ডিটেইলস আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ।